উসমান হাদির জানাজা নামাজের পরে হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়, এই নিয়ে দেশ ধ্বংস। দর্শক, এখানে দেখতে পাচ্ছি উসমান হাদির গাড়ির উপরে হাসনাত আব্দুল্লাহ এবং তার জানাজা শেষে দেশে নতুন পরিস্থিতি, তুলপার পরিস্থিতি এই মুহূর্তে। এদিকে আজ উসমান হাদির জানাজার নামাজ শেষে দেশে নতুন পরিস্থিতি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ তুপের মুখে পড়েন, অনেক ভয়াবহ পরিস্থিতি সারা দেশে। এই নিয়ে দেশের প্রত্যেকটা নেতাকর্মী আতঙ্কে আছে তাদের প্রাণ সংখ্যা নিয়ে। শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। শরীফ ওসমান হাদির সর্বশেষ দৃশ্যপটে নজিরবিহীন ঘটনা, বিরল ঘটনা। বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে, কারো শাহাদাতকে কেন্দ্র করে গোটা দেশের মানুষ হাদির মৃত্যুর ঘটনা শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। কি বলবে, কার কাছে বিচার চাইবে, এর ভাষা খুঁজে আমরা পাচ্ছি না। হাসনাত আব্দুল্লাহর দায় নেবে না জামাত ইসলামী। অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা তরুণ প্রজন্মের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি করেছে এবং অনেকটা তোলপাড় সৃষ্টি করেছে। উসমান হাদির জানাজার নামাজের পর হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই বলছিল উসমান হাদির পরবর্তী টার্গেট, মানে উসমান হাদির পর তারা হাসনাত আব্দুল্লাহকে গুলিবিদ্ধ করবে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটা বাস্তব হয় সেই ঘাতকদের পরিকল্পনা। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আজকে উসমান হাদির জানাজায় ডক্টর ইউনূস সহ উসমান হাদির বড় ভাইয়ের বক্তব্য, এই বক্তব্যগুলো দেখে দেশের প্রত্যেকটা মানুষ কান্না করছিল এবং তার জানাজায় লক্ষ লক্ষ জনতা হচ্ছিল। এক প্রকার মানে বিশ্ব রেকর্ড করেছে সেই জানাজাটি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি কি কথা হয়েছে তার জানা যায় এবং হাসনাত আব্দুল্লাহর সর্বশেষ অবস্থা কি, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ উসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত, হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মওত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়বো না। আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7-8 দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা উসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, উসমান হাদি আর ফিরে আসবে না। উসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি। শরীফ ওসমান হাদির সর্বশেষ দৃশ্যপটে নজিরবিহীন ঘটনা, বিরল ঘটনা। বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে, কারো শাহাদাতকে কেন্দ্র করে
এত সুন্দর চোখ জুড়ানো আবেগ ঘন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। হ্যাঁ, পুরো জাতি শোকে স্তম্ভিত ছিল। এরকম দৃশ্যপট অতীত এসেছে অধ্যাপক গোলাম আজমের মৃত্যুতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে, কিন্তু তখনকার সময়ে মিডিয়া এতটা স্ট্রং ছিল না। সারা পৃথিবীর মানুষ জানাজার সাথে কানেক্টেড থাকবে ভার্চুয়ালি, এই সুযোগ ছিল না। যারা জানাজায় অংশগ্রহণ করতে পারবে তারা পারছে, আর যারা দূর দূরান্তে তারা দেখছে, লাইভ দেখছে, কে কি বলছেন, মানুষ হেঁটে যাচ্ছে, এই আয়োজন ছিল না। অতএব বাংলাদেশে সর্বপ্রথম শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে মানুষের সবচেয়ে বেশি এনগেজমেন্ট, উপস্থিতি এবং অনলাইন অফলাইন মিলিয়ে সবচেয়ে বেশি এনগেজমেন্ট। পুরো বাংলাদেশ শোকে স্তম্ভিত, একটা সেক্রেট ফিলিংস, এবং সব মন থেকে সবাই বেদনা বিধুর। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সবাই উপস্থিত। রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকার প্রধান ছিলেন। দর্শক, সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত। শরীফ ওসমান হাদির শেষ দৃশ্যপট, জানাজা দাফন হয়েছে। কিন্তু আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোথায়? আমি দেখিনি, কেউ দেখলে কমেন্ট করে জানাবেন। সাধারণত প্রফেসর ইউনুস বা তাদের আশেপাশেই প্রটোকল অনুযায়ী থাকার কথা, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখা যায়নি। কেন দেখা যায়নি? তিনি কোথায়? তিনি কি জানাতে এসেছিলেন? আসলে কোন জায়গায় দাঁড়িয়েছিলেন? কোন ছবিতে আপনারা দেখেছেন? অথবা ওভারঅল ওসমান হাদির বিষয়ে তার ফিলিংস, তার বক্তব্য কি? এই প্রশ্ন রেখে দিলাম। যখন নিশ্চিত হব যে ওয়াকারুজ্জামান এসেছিলেন কি এসেছিলেন না জানা যায়, তারপর এটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা রেখে দিলাম। শরীফ ওসমান হাদিকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। দুনিয়ায় একজন মানুষ এত সম্মান পেতে পারে, পৃথিবীতে তো অনেক রাষ্ট্রপ্রধান নিহত হয়, শহীদ হয়, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, কিন্তু ওসমান হাদি যে বিরল সম্মাননা পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, এটা খুব কম রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের ভাগ্যে জোটে, লেট অ্যালন সাধারণ মানুষ। শরীফ ওসমান হাদি আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন, কোনো গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিলেন না, তার পাস্ট তেমন কিছুই না, এবং ইসলামপন্থী। সেই শরীফ ওসমান হাদি রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক, পুরো দুনিয়াবাসী কর্তৃক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, সারা পৃথিবী সম্মান দেখিয়েছে। ঢাকায় আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সর্বশেষ আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম। একটি বিবৃতির বরাতে দাবি করা হচ্ছে, ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ দাবি করা হবে। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা চলছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে প্রশ্ন ও উদ্বেগ। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের আঘাত। সেখানে অভিযোগ আনা হয়, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেল, মূল অভিযুক্ত এখনো ধরা না পড়ায় জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে। তারেক জিয়ার পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যদি দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তার দায় এড়ানো সম্ভব নয়। এই বক্তব্যে সেনাপ্রধানের পদত্যাগ প্রসঙ্গ উঠে আসায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সাধারণত সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা হয়, তবে এখানে যুক্তি হিসেবে তুলে ধরা হয় যে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও উচ্চ পর্যায়ের সমন্বয়ের ব্যর্থতার দায় কার ওপর বর্তায়, সেই প্রশ্ন তোলা হচ্ছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এটি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক জবাবদিহির দাবি। সরকারি মহল থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে প্রশাসনে একাধিক সূত্র জানায় তদন্ত চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে। তারা দাবি করছে, এমন গুরুত্বপূর্ণ মামলায় তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, বরং তথ্য প্রমাণের ভিত্তিতে এগুনোই সঠিক পথ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কড়া ভাষার হুঁশিয়ারি দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। একদল মনে করছে এটি জনমতের চাপ তৈরি করার কৌশল, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়। অন্যদিকে আরেক পক্ষ বলছে, সেনাবাহিনীর মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম টেনে আনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে, যা পরিস্থিতিকে জটিল করে তুলবে। মানবাধিকার ও সুশাসন নিয়ে কাজ করার সংগঠনগুলো বলছে, এ পর্যায়ে আমরা শাহবাগে যেতে চাই। আমাদের সহকর্মী রাসেল আহমেদ শাহবাগে অবস্থান করছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। রাসেল, শুনতে পাচ্ছেন কিনা? ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তো শরীফ ওসমান হাদির জানাজার সময় একটি ঘোষণা দেওয়া হয়েছিল যাতে দাফনের পরে সবাই গিয়ে শাহবাগে অবস্থান নেয়। কি চিত্র দেখছেন সেখানকার?
নিশ্চয়ই অনেক শব্দ শুনতে পাচ্ছেন, স্লোগান শুনতে পাচ্ছেন আসলে, এবং তারা সবাই হচ্ছে যারা সংসদের দক্ষিণ পাশে এবং নামাজে জানা যায় অংশ নিয়েছিল সেই সব মানুষ সবাই শাহবাগের উদ্দেশ্যে এসছেন, এবং তাদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেছেন এবং আর একটি বড় অংশ হচ্ছে শাহবাগে এসে জড়ো হয়েছেন বা হচ্ছেন এখন পর্যন্ত আসলে। কারণ আমরা যখন আসলে ফিরছিলাম সেই নামাজে জানাজা থেকে, সেখানে অনেক মানুষের যারা নামাজে জানাজা অংশ নিয়েছেন সেসব মানুষ যখন সড়কে এসে জড়ো হয়েছেন তাহলে অনেক লম্বা ভিড়, এবং সেই ভিড় ঠেলেই মানুষ একে একে শাহবাগের দিকে আসছেন। কারণ আপনি জানেন যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তিনি তার বক্তব্যে বলেছিলেন যে হাদিকে দাফনের পর শাহবাগে এসে তারা বক্তব্য রাখবেন, এবং পরবর্তী যে দাবিগুলো তারা এরই মধ্যে জানিয়েছেন হাদির বিচারের দাবিতে, বিশেষ করে খুনি যিনি রয়েছেন তাকে আটক করার জন্য। এবং আরেকটি কথা বলা হয়েছে যে আসলে খুনি এককভাবে কেউ নয়, এখানে একটি চক্র জড়িত ছিল, যেই চক্রটি এখনও নিশ্চয়ই সরব রয়েছে, সেই চক্রটিকে যে কোনো মূল্যে আটক করতে হবে, গ্রেফতার করতে হবে। এবং সেই দাবিতেই তারা 24 ঘন্টার একটি দুঃখিত 20 ঘন্টার একটি আলটিমেটাম দিচ্ছে, এবং সেই আলটিমেটামের যে সময়ের মধ্যেই আসামিদেরকে গ্রেফতার করতে বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে। এবং তিনি বারবার খুব জানাচ্ছিলেন যে সরকারের পক্ষ থেকে তেমন করে স্পষ্ট করে কিছু আসলে এখন পর্যন্ত বলা হয়নি। হাদির যে খুনি যারা রয়েছে তারা এই দেশে আছে নাকি পালিয়ে গেছে সেটি সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি, এবং সেটি তারা জানানোর জন্য বলছেন সরকারের এই নীরব ভূমিকারও তারা পাশাপাশি তারা বলছেন যে হাদির যেই চেষ্টাটি ছিল রাজনীতিতে একটি ঐক্যবদ্ধ থাকার, এবং তারা বলতে চাইছেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষের যে রাজনীতি দৃষ্টান্ত হাদি রেখে গেছেন সেটি জারি রাখার কথা তারা বলছেন। এবং সেই দাবিতেই অর্থাৎ তারা হাদির দাফনের পরে আরও কী কী কর্মসূচি তারা দেবেন এবং সামনের দিনগুলোতে কী কী কর্মসূচি থাকবে সেই সব বিষয় নিয়েই তারা কথা বলার জন্য এই শাহবাগে এসে জড়ো হতে বলেছেন যারা নামাজে জানাজায় অংশ নিয়েছে সেই সব মানুষদের উদ্দেশ্যে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত হাদির যে মরদেহ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানে দাফনের প্রক্রিয়া চলছে, এবং আমরা ধারণা করছি যে সেই দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে জুলাই মঞ্চ সহ অন্যান্য যারা নেতা রয়েছেন তারা হয়তো এখানে শাহবাগে আসবেন, এবং এরপরে নিশ্চয়ই আরও একটি সমাবেশের মতো করে হয়তো একটি হতে পারে এই শাহবাগে। এবং আমরা দেখেছি যে এখানে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন হাদির পক্ষে, তার ন্যায় বিচারের পক্ষে। এবং এই জায়গাটিকে এরই মধ্যে যারা হাদির অনুসারী রয়েছেন বা অনুরাগী রয়েছেন তারা শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে নাম দিয়েছে, এবং আপনি জানেন যে এখানে তারা বেশ কয়েকটি ব্যানারও টানিয়েছে ওসমান হাদির চত্বরের যে নাম সহ হাদির যে ব্যানার সহ। এছাড়া যেটি বলছিলাম আসলে যারা জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। দর্শক, ঠিক জানাজার শুরুর আগে পরিস্থিতি বর্ণনা করছি। সংসদ ভবনের সামনে লাখো মানুষের ঢল, সেই ঢলে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাদি মানুষের বুকে থাকবে। এই বক্তব্যের পাশাপাশি ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে বক্তব্য দিয়েছেন। তিনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন হাদির খুনিদেরকে গ্রেপ্তারের, এবং বলেছেন যে এই জানাজার পর দাফন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুলের যেখানে সমাধি তার পাশে। তারপর সবাইকে আহ্বান জানিয়েছে শাহবাগে অবস্থান করার জন্য। দর্শক, একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে এই আহ্বানটা অন্তত এই মুহূর্তে আমার কাছে বিপজ্জনক মনে হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পরেও আবার একজন বক্তব্য রাখছেন হাদির বড় ভাই, এবং তারও যথেষ্ট আবেগপূর্ণ বক্তব্য, এবং বলেছে যে খুনি ভারতে পালিয়ে গেছে কিনা, অতিক্রম করে গেছে কিনা বক্তব্য তিনি রাখছেন। কিন্তু এবং এই বক্তব্যের মধ্যে জানা যায় যারা এসছেন সবাই অনেককেই আবেগ আক্রান্ত দেখা যাচ্ছে। কিন্তু একটা শঙ্কা জাগছে যে আজকে জানাজার বাইরে অন্য কোনো কর্মসূচি রাখাটা কতখানি সঠিক হবে, এটা একটা প্রশ্ন। ইনকিলাব মঞ্চের বাইরে অন্য কেউ যাতে বিশৃঙ্খলা না করে সেটাও ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু দেখা গেছে যে সহিংসতার ঘটনা তো আগেও ঘটেছে। শাহবাগের সেই সমাবেশ যখন চলেছে সেই সমাবেশের বাইরে প্রথম আলো, টেলিস্টার সহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। এখন আজকের যে মানুষের ঢল, সেই ঢল যদি তার একটা অংশ যদি শাহবাগে সমবেত হয়, কতখানি ইনকিলাব মঞ্চ তার নিয়ন্ত্রণে রাখতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। বলে আজকের এই কর্মসূচিটা না রাখাটাই ভালো ছিল। এবং এই মুহূর্তে
হাদির বড় ভাই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে হাসনাত আবদুল্লাহর বিষয় নিয়ে কথা হয়, উসমান হাদির বিষয় নিয়ে কথা হয়। সবাই অজরে কান্না করছিল উসমান হাদির জানাজার নামাজে যে তার ভাই ডক্টর ইউনূস সবাই যে বক্তব্য দিয়েছিল, অন্যদিকে বিভিন্ন নানান তথ্য উঠে আসে এই বিষয়গুলো নিয়ে, সেই তথ্যগুলো আপনাদেরকে দেখেছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।